আর আপনারাও সেই সময়টাতে অনেক দোয়া করেছিলেন আমার জন্য, মসজিদে মসজিদে দোয়া করেছেন, অনেকে আমার জন্য রোজাও রেখেছেন, তাহাজ্জুদের নামাজে সিজদাবনত হয়ে আমার জন্য কেঁদেছেন, অনেকেই উমরা এবং হজ করতে গিয়ে আমার জন্য কাবার গিলাফ ধরে ধরে আমার জন্য দোয়া করেছেন। এরকম অনেক মানুষ এবং আছে, অনেক ভাই এবং বোন আছে। আজকের এই দিনে আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আমি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের চোখের পানি আল্লাহ কবুল করে নিয়ে আজকে আমাকে মুক্ত করেছেন। আজকে খোলা আকাশের নিচে মুক্ত পরিবেশে আপনাদের সামনে কথা বলবার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত ভাই এবং বোনেরা, এই প্রতিহিংসার রাজনীতি আমি যেহেতু এটার সবচেয়ে বেশি ভুক্তভোগী, আসলে শুধু আমি না, আমার পুরো বাংলাদেশের অনেক মানুষ ঠিক এইভাবেই জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকে ধরুন, এই জুলুম নির্যাতনের পরে আল্লাহ আমাকে ক্ষমতায় নিয়ে আসলো, আমি যাব যদি আবার এই প্রতিশোধ নিতে গিয়ে যদি আরেকজন মানুষকে এই জুলুমটা করি, আমি জুলুমের শিকার হলাম, আমার মা কাঁদলো, আমার পুরো পরিবার কাঁদলো, আমার এলাকার মানুষগুলো কাঁদলো, আবার আমি এখান থেকে বের হয়েছে আরেকটা মানুষকে যদি ঠিক একই আচরণ করি, তার ফ্যামিলি কাঁদবে না তার জন্য ভাই? তাহলে এই ধরনের প্রতিহিংসার রাজনীতি আর চলতে দেওয়া যাবে? আপনাকে চান এই ধরনের প্রতিহিংসার রাজনীতি চলতে থাকুক? চাই না। এই প্রতিহিংসার রাজনীতি আমাদের সমাজে আর আসতে চলতে পারে না, চলতে দেওয়া যাবে না। যেই রাজনীতি মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে জেলে ঢুকায়, যেই রাজনীতি একজন মানুষের কাছ থেকে চাঁদা নিতে শেখায়, যে রাজনীতি আমাকে টেন্ডারবাজি শেখায়, যে রাজনীতি আমাকে দুর্নীতি করতে শেখায়, যে রাজনীতি জুলুমের রাজনীতি, নির্যাতনের রাজনীতি, সেই রাজনীতি আমরা চাই না। এটা নষ্ট রাজনীতি, এটা পচা রাজনীতি, এটা অপরাজনীতি, এটা হিংসা বিদ্বেষের রাজনীতি। সুতরাং এই রাজনীতি আর বাংলাদেশে চলতে দেওয়া যায় না। আমরা এমন একটা সুন্দর রাজনৈতিক কালচার আমাদের সমাজের মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, এমন একটা সম্প্রীতির, ভালোবাসার রাজনীতি আমরা সমাজের মধ্যে, আমাদের ঠাকুরগার মধ্যে আমরা প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে বিভিন্ন রাজনৈতিক দর্শনের মানুষগুলো একই পাড়ায়, একই মহল্লায় বসবাস করবে, কিন্তু একে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে থাকবে। কেউ কারোর উপরে জুলুম চালাবে না, মিথ্যা মামলা দেবে না, জমি দখল করবে না, কাউকে ঠকাবে না, কারোর উপর নির্যাতন করবে না। এই ধরনের সুন্দর রাজনৈতিক কালচার আগামী দিনে ঠাকুরকে আমরা প্রতিষ্ঠিত করতে চাই। আমরা আগামী দিনে চাই বিভিন্ন ধর্মের মানুষগুলো একই পাড়ায়, একই মহল্লায়, একই সমাজের মধ্যে বাস করবে। তারা পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণের মধ্য দিয়ে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়ে, সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে তারা একই পাড়া মহল্লায় বসবাস করবে। সারাদিন আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকবো, নিজেদের ব্যক্তিগত কাজ নিয়ে, পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকবো। দিন শেষে গিয়ে এই বাজারে এসে যেন একটা চায়ের স্টোরে যেন একসাথে চা খেতে পারি। হতে পারে বিভিন্ন সে অন্য রাজনৈতিক আদর্শের মানুষ, বাট একসাথে চা খেতে হবে, একসাথে পুরি খেতে হবে, একসাথে বসে গল্প গুজব করতে হবে, একে অপরের সুখে দুঃখের অংশীদার হতে হবে, বিপদ মুসিবতে একে অপরের পাশে দাঁড়াতে হবে। এটার নাম হলো রাজনীতি ভাই। যে আমাদের রাষ্ট্রে দেখতে চাই না। আমার আল্লাহ যদি আমাকে নির্বাচিত করেন, আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন, আমার প্রথম কাজ হবে এই নোংরা রাজনীতির স্তরে সম্প্রীতির, ভালোবাসার রাজনীতি কালচার তৈরি করা। ইনশাআল্লাহ আপনারা, আমি কথা দিয়ে গেলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সেই কাজটা করান আমার হাত দিয়ে। দ্বিতীয় যে কাজটি করতে চাই, ঠাকুরগার উন্নয়ন। হলাম আমি আমার বিপরীত রাজনৈতিক দলের লোকজনকে বাদ দিয়ে একা একাই ঠাকুরগার উন্নয়ন করতে যাব, এটি কখনো সম্ভব নয়। সম্ভব? আমি উঠতে যাবো, আরেকজন আমাকে টেনে ধরবে, তখন কখনোই ওই উন্নয়ন সম্ভব হবে না। যদি উন্নয়ন করতে হয় তাহলে সবাইকে নিয়ে কিন্তু করতে হবে ভাই। এই জন্য আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে ঠাকুরগাঁর উন্নয়নের কাজ করতে চাই। আজকে আমাদের ঠাকুরগাঁয়ে হাসপাতাল নেই, মেডিকেল কলেজ হাসপাতাল নেই, আছে? আমাদের ট্রিটমেন্টের জন্য, স্বাস্থ্য সেবার জন্য ঢাকায় যেতে হয়। আমার ভাই বলেছেন এই ঢাকায় গিয়ে চিকিৎসা নেওয়ার মতো অধিকাংশেরই সামর্থ্য নাই, যার কারণে অনেকেই বিনা চিকিৎসায় মারা যায়।
আর কেউ চিকিৎসা নিতে গেলে মানে জমি জমা বন্ধক রেখে গবাদি পশু বিক্রি করে যেতে হয়। আমরা চাই না আমার অত্র এলাকার গরিব দুঃখী মানুষগুলো কষ্ট করে আর ঢাকা রংপুরে যেতে হয়। এখানে একটা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমরা সেটা নিশ্চিত করতে চাই। আগামী দিনে আমরা এখানে বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, এখানে কৃষি কলেজ প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমাদের এই ঠাকুরগাঁকে শিক্ষার শহর আমরা পরিণত করতে চাই। আমাদের ঠাকুরগাঁকে চিনতে হলে যেন মানুষকে আমরা পরিচিত করতে পারি যে দেখো ওই যে ঠাকুরগাঁ বিশ্ববিদ্যালয়, ওইটাই হলো আমাদের ঠাকুরগাঁ। ওই যে ঠাকুরগাঁ মেডিকেল কলেজ হাসপাতাল, ওইটাই আমাদের ঠাকুরগাঁ। ওই যে ঠাকুরগাঁ ইঞ্জিনিয়ারিং কলেজ দেখছ, শুনেছ, ওইটাই আমার ঠাকুরগাঁ। আজকে ঠাকুরগাঁকে পরিচিত করতে গেলে দিনাজপুর দিয়ে আমাদেরকে ঢুকতে হয়, তারপর ঠাকুরগাঁকে পরিচিত করাতে হয়, কারণ ঠাকুরগাঁ পরিচিত করার মতো কিছুই নেই। তাহলে যাদেরকে আমরা এমপি বানিয়েছিলাম, যাদেরকে আমরা মন্ত্রী বানালাম, তাদের কাজ কি ছিল ভাই? শুধু নিজেদের জন্য কাজ করা, দলের জন্য কাজ করা, নিজের পরিবারের জন্য কাজ করা, নাকি জনগণের জন্য কাজ করা? তারা কি জনগণের জন্য কাজ করেছে? যদি কাজ করে থাকতো তাহলে এই কাজগুলো আগেই হতো না ভাই। আজকে দেখবেন বাংলাদেশের বহু ডিস্ট্রিক্টের বিশ্ববিদ্যালয় হয়ে গেছে, বহু ডিস্ট্রিক্টে জেলায় জেলায় মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ঠাকুরগাঁ হয়নি। ইনশাআল্লাহ আগামী দিনে এই ঠাকুরগাঁ আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত করব, এই ঠাকুরগাঁ আমরা ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করব, এই ঠাকুরগাঁ আমরা কৃষি কলেজ প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ। আমাদের ঠাকুরগাঁ বিমানবন্দর, আমরা কৃষি প্রধান এলাকা, কৃষি আমাদের প্রধান জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম। আমরা কৃষিকাজ করে পণ্য উৎপাদন করি, এগুলো বিক্রি করে আমরা আমাদের সংসার চালাই, কিন্তু এই কৃষিকাজ করে দাম পাওয়া যায় না। আলু, এতে বিগত সময় যারা আলু, গত বছর যারা আলু উৎপাদন করেছিলেন, আলু উৎপাদন করার পরে আলুর দাম পেয়েছেন? আলুর দাম নেই। আপনাদের এখানে দাম নাই, ঢাকায় তো ঠিকই দাম আছে ভাই। ঢাকায় আমাদেরকে 60 টাকা 70 টাকা দিয়ে আলুর কেজি কিনতে হয়, আর আপনাদের এখানে আলুর দাম নেই, 10 টাকা 12 টাকা দিয়ে আলু বিক্রি করেন আপনারা। এই যে লাউ, আপনারা লাউ, আমাদের এই গ্রামের মানুষগুলো লাউ উৎপাদন করে, লাউয়ের চাষ করে, লাউ আপনারা এখানে বিক্রি করেন হলো 10 টাকা 15 টাকা আর 20 টাকা, আর আমরা ঢাকায় লাউ কিনি হলো 80 টাকা 100 টাকা 120 টাকা। পার্থক্যটা দেখেন কত। আজকে যদি এই ঠাকুরগাঁর লাউ, এই ঠাকুরগাঁর আলু, এই ঠাকুরগাঁর সবজিটা যদি আমরা ঢাকায় গিয়ে বিক্রি করতে পারতাম, তাহলে আমার এই সবজি উৎপাদনকারীরা, আমার চাষিরা দাম পেত না ভাই? ভালো দাম পেত। কিন্তু আজকে এই ঠাকুরগাঁ থেকে ওই ঢাকায় যদি এই সবজিটা পাঠাইতে হয়, এই আলুটা পাঠাইতে হয়, এই লাউটা যদি পাঠাইতে হয়, কয় ঘন্টা লাগবে জানেন? 12 ঘন্টা সময় লাগবে। 9 থেকে 12 ঘন্টা সময় লাগবে। 9 ঘন্টা একটা লাউ কেটে নিয়ে যদি ট্রাকে ভরে আমরা যদি ওই ইয়েতে পাঠাই, ওই ঢাকায় পাঠাই, লাউটা লাউ থাকবে? লাউটা নষ্ট হয়ে যাবে, কালার নষ্ট হয়ে যাবে, এবড়ো থেবড়ো হয়ে যাবে, ওইটার দাম আর ঢাকায় পাওয়া যাবে না। 9 ঘন্টা জার্নি করে একটা আম ঠিক থাকে? পাকা আমটা ঠিক থাকবে? রাস্তার মধ্যে পচে যাবে, তাই না? লিচুটা ঠিক থাকে না। তাহলে আজকে যদি আমাদের এখানে বিমানবন্দরটা যদি চালু থাকতো ভাই, তাহলে কার্গো বিমানের মধ্য দিয়ে 1 ঘন্টার মধ্যে আমার সবজিটা আমরা ঢাকায় পৌঁছাতে পারতাম না? ঢাকার মানুষ ঠাকুরগাঁর টাটকা সবজি পেত, টাটকা লাউ পেত, টাটকা আলু পেত, টাটকা সবজি, মানে আমরা যে লাল শাক, তারপরে আমাদের হলো পালং শাক, তারপরে এই বিভিন্ন ধরনের শাকসবজি, আমাদের হলো এই যে সরিষা শাক, এগুলো ঢাকায় বসে আমরা টাটকাটা ঠাকুরগাঁর উৎপাদন টাটকাটা পাইতাম। এতে করে কি হতো? ঠাকুরগাঁর মানুষও, এখানকার কৃষকরা ভালো দাম পাইতো, আর আমরা হয়তো ঢাকায় কম দামে আমরা খাইতে পারতাম। কিন্তু কোথাও নাই, কারণ 12 ঘন্টা জার্নি করে এই জিনিস ওখানে যাইবে না। সুতরাং কৃষকরা উৎপাদন করার পরে বাজারে নিয়ে যায়, কোন রকম করে এটা অল্প টাকা দিয়ে ছেড়ে দেয়, যেটা কাছে থাকলেই তো নষ্ট, সুতরাং এটা বিক্রি হয়ে যায়। এই জন্য আমরা কৃষকদের ভাগ্যের পরিবর্তন হয় না, আর অর্থনীতির চাকাও ঠাকুরগাঁয় ঘুরে না। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের ইচ্ছা আছে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আমরা চালু করবো ইনশাআল্লাহ। এই বিমানবন্দর চালু করার উদ্যোগ ইতিমধ্যে আমরা নিয়েছি। এখানে মেডিকেল কলেজ হাসপাতালের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি ইতিমধ্যে। ইনশাআল্লাহ আগামী দিনে এগুলোর কাজকর্ম শুরু হয়ে গেছে, পর্যায়ক্রমে এগুলো হবে।
আর যদি আল্লাহ আমাকে ক্ষমতা নিয়ে যান, এমপি বানান, আমি যদি সংসদে যেতে পারি, ইনশাআল্লাহ এই কাজগুলো দ্রুত সময়ের ভিতরেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এই বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর চালু হবে, আবার বিমান উড়বে, আবার বিমান নামবে, আর এই বিমানে করে বড় বড় ব্যবসায়ীরা এই ঠাকুরগাঁয়ে আসবেন, তারা ঠাকুরগাঁ দেখবেন, এখানকার রিসার্চ গুলো দেখার পরে এখানে তারা ইনভেস্ট করবে, বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে গড়ে তুলবে, আর এই শিল্প প্রতিষ্ঠানগুলোর কারণে আমার কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাবে, হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য বিমানবন্দর প্রয়োজন আছে। কিন্তু আজকে যারা রাজনীতিবিদ তারা বলেন বিমানবন্দর নাকি ঠাকুরগাঁয়ে লাগবে না, ঠাকুরগাঁও বিমানবন্দর লাগবে না। আমরা মাঝে মাঝে এখন অল্প সময়ের ভিতরে ঢাকা ঠাকুর আসার জন্য সৈয়দপুরে যাই, বিমানে উঠি, টিকিট পাওয়া যায় না সৈয়দপুরে। আপনি একদিন আগে বা ওই দিন যদি টিকিট কাটতে চান, বিমানের টিকিট পাবেন না, এত চাহিদা বিমানের টিকিট। মানে পুরো এই রংপুর বিভাগের মধ্যে একটাই হলো বিমানবন্দর, সেটা হলো সৈয়দপুরে, টিকিট পাওয়া যায় না। কারণ মানুষ এখন দ্রুত সময়ের ভিতরে ঢাকায় যেতে চায়, কাজ করে আবার ওই দিনেই ফিরতে চায়, কিন্তু ঠাকুরগাঁয় সেই সুযোগটা নাই। আমাকে 12 ঘন্টা পাড়ি দিয়ে যেতে হবে, 12 ঘন্টা পাড়ি দিয়ে আসতে হবে, 24 ঘন্টা খালি যাতায়াতের শেষ, এরপরে যায় কাজ করতে হবে। এই জন্য আগামী দিনে এই বিমানবন্দর চালুর মধ্য দিয়ে এই ঠাকুরগাঁর মানুষের জীবনযাত্রার মান আমরা উন্নত করতে চাই। আমরা উৎপাদিত কৃষি পণ্যের মূল্য যে আমার কৃষক ভাইরা পায়, তার ব্যবস্থা আমরা করতে চাই ইনশাআল্লাহ। আজকে কৃষক ভাইদের কথা যেহেতু এসে গেছে, কৃষক ভাইরা আপনার সার পান? গতকালকেও শুনলাম একটা এলাকায় সার নিয়ে মারামারি শুরু হয়ে গেছে, কৃষকরা সার চাইতে গেছে, সার পাচ্ছে না, লেগে গেছে গন্ডগোল সেখানে। আবার আরেকটা রাজনৈতিক দলের লোকজন এসে সেটা আবার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আজব এক মানে বাংলাদেশ, যখন যে ক্ষমতায় আসে সে তখন রাবণ সেজে যায়, আর হলো কৃষকদের উপরে জুলুম চালায়। কৃষকদের ন্যায্য দাবি হলো তাদের সার পাওয়া, বিষ পাওয়া, ভালো বীজ পাওয়া, এটা তাদের ন্যায্য দাবি। সরকার তাদের জন্য এই বরাদ্দটা দিচ্ছে। কেন আমি মাঝখানে একটা সিন্ডিকেট তৈরি করে কৃষকদেরকে কেন আমি বঞ্চিত করছি? ক্ষমতায় তো ওখানে আসেনি ভাই আমরা, আপনি তো ক্ষমতায় যাননি এখনো, ক্ষমতায় আপনাকে পাঠাবে কিনা এটা আপনিও জানেন না, জনগণ খুব ভালো করে জানে। ক্ষমতায় না যাওয়ার আগে যেভাবে সার নিয়ে সিন্ডিকেট তৈরি করেছেন, যেভাবে আমার গরিব মানুষদের হক মেরে খাচ্ছেন, ভিজিএফ কার্ডের চাল এবং গম লুটপাট করছেন, রাতের অন্ধকারে ট্রাক ভর্তি করে যেভাবে লুটপাট করে নিয়ে যাচ্ছেন, যেভাবে আমাদের বয়স্ক মা বোনদের যে ভাতা, বয়স্ক ভাতার কার্ড, এগুলো যেভাবে লুটপাট করছেন, যেভাবে বিধবা মা বোনদের বিধবা কার্ড যেভাবে লুটপাট করছেন, তাতে বোঝা গেছে আপনারা ক্ষমতায় আসলে কি করবেন। সুতরাং মানুষ এখন থেকে আপনাদের ব্যাপারে সাবধান হয়ে গেছে। এই 1 বছরে যা চাঁদাবাজি করেছেন আপনারা, মানুষকে শান্তিতে, ব্যবসায়ীদেরকে শান্তিতে ব্যবসা করতে দেন নাই, ব্যবসায়ীদেরকে শান্তিতে ব্যবসা করতে দেন নাই, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শান্তিতে তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠান চালাতে দেননি আপনারা। কমিটি নিয়ে যা করেছেন এই 1 বছরে, যে কোনো মূল্যে ওই প্রতিষ্ঠানের সভাপতি আপনাকে হতে হবে, যোগ্যতা থাক আর না থাক। আপনি ইউনিয়নের সভাপতি, আপনি ইউনিয়নের সেক্রেটারি, আপনি ইউনিয়নের সহ সেক্রেটারি, আপনাকে ওই প্রতিষ্ঠানের সভাপতি হইতে হবে। এটার জন্য যে আপনার নম্র রাজনীতি তৈরি করেছিলেন, এর জবাব আগামী দিনে ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে জনগণ আপনাদেরকে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জন্যই মাঝে মাঝে বলি, যাদের হাতে 10 কেজি চাল নিরাপদ থাকে না, যাদের হাতে আমার গরিব কৃষকদের সার নিরাপদ থাকে না, যাদের হাতে আমার বিধবা মায়েদের বিধবা কার্ড নিরাপদ থাকে না, যাদের হাতে আমার কৃষক গরিব বয়স্ক মা এবং বোনদের বয়স্ক ভাতার কার্ড যাদের হাতে নিরাপদ থাকে না, তাদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব দিলে কেমনে এই দেশটা নিরাপদ থাকবে ভাই? নিরাপদ থাকবে? থাকবে না। সুতরাং যাদের হাতে নিরাপদ থাকবে না, তাদেরকে এবার আর আমরা রাষ্ট্র ক্ষমতায় পাঠাবো না ইনশাআল্লাহ, তাদেরকে চাই না। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উচ্চ শিক্ষিত ছাত্রছাত্রী ভাই এবং বোনেরা তারা প্রমাণ করে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করলাম যে আমরা
এই চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজদেরকে আমরা বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে প্রত্যাখ্যান করলাম। আগামী দিনে আপনারাও টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়ার প্রত্যেকটা প্রান্তরে এই দুর্নীতিবাজদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয় বিজয় হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজয় আসছে। কারা বিজয় হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিজয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয় আসছে। এখন আতঙ্কের মধ্যে আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে, সেখানে ভোট আছে সামনে। এই ভোটটা পিছানোর জন্য নানা ধরনের ষড়যন্ত্র করছে। এই নির্বাচনের আগে যদি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হেরে যায়, কিভাবে মান সম্মান তাদের টিকবে? এই জন্য তারা টেনশনের মধ্যে পড়ে গেছে। ভাই, যতই আপনারা পিছানোর চেষ্টা করেন, আপনাদের আর রক্ষা নেই। আপনারা 1 বছরে যে কাজ করেছেন, এর মাসুল আপনাদেরকে দিতেই হবে। জনগণের প্রতিশোধ নেবে আপনাদের ইনশাআল্লাহ। এজন্য আজকে কি হয়েছে, যখন ওই বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টের পরে সারা বাংলাদেশের আপামর জনতার কাছে যখন উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে, এবার জামাত ইসলামী ক্ষমতায় আসতেছে, এবার দাঁড়িপাল্লা বিজয় হবে, এই স্বপ্নে, এই উৎসাহ উদ্দীপনা নিয়ে যখন জনগণ স্রোতের মতো করে আজকে আমাদের সমাবেশগুলোতে আসতেছে, ভাই বলুন তো, আজকের এই উঠান বৈঠক, এটা কি উঠান বৈঠক হচ্ছে না এটা নির্বাচনী জনসভা হয়ে গেছে? ভাই, জনসভা হয়েছে না ভাই? আর তারা 3 ইউনিয়ন মিলিয়ে একটা প্রোগ্রাম করে, সেই প্রোগ্রামে এই পরিমাণ উপস্থিতি তারা করতে পারে না। আর আমাদের একটা ওয়ার্ডের লোকজন এসেছে, তাও সবাই আসে নাই, একটা অংশ এসেছে, তাও মাঠটা প্রায় ভরে গেছে। তার মানে এটা আর উঠোন বৈঠক হয়নি, এটা জনসভায় পরিণত হয়েছে। এটাই প্রমাণ করে আগামী দিনের জাতীয় সংসদ নির্বাচনে এই জনগণ কার পক্ষে থাকবে আর কার বিপক্ষে থাকবে, এটা প্রমাণ করে দিয়েছে জনগণ। এবার নোংরা পথ বেছে নেওয়ার সুযোগ তারা করতেছে, চেষ্টা করতেছে। নোংরা পথটা কি? জনগণের প্রতি আস্থা নাই তাদের, জনগণের প্রতি আস্থা তাদের নাই। তার মনে করছে যে না, জনগণ আমাদেরকে ভোট দেবে না, নর্মালি ভোট দেবে না, স্বাভাবিকভাবে ভোট দেবে না। কেনই দেবে? আমরা যে কাজ করেছি আমাদের ভোট দিবে না। কি করতে হবে? এবার জনগণকে হুমকি দিয়ে, ধুমকি দিয়ে, থ্রেট দিয়ে তাদেরকে আমাদের পক্ষে ভোট নেওয়ানোর চেষ্টা করতে হবে। ভাই, হুমকি দিলে ভোট পাওয়া যাবে? দিবেন আপনার ভোট? এরপরে কেন্দ্র যদি এটাতেও না হয়, যদি দেখে যে না, হুমকি দিয়েও কাজ হচ্ছে না, এবার কি করবে? কেন্দ্র দখলে চিন্তা করতেছে, ব্যালট বাক্স চিন্তায় চিন্তা করতেছে, নানা ধরনের পরিকল্পনা তারা আঁকতেছে। ভাই, এবার সেই পরিকল্পনা বাস্তবায়ন হতে দেবেন? আমি তো মনে করি, আমার দৃঢ় বিশ্বাস, আমি যদি নাও বলি, আমার দলের নেতা কর্মীরা যদি আপনাদেরকে নাও নির্দেশ দেয়, আমার বিশ্বাস আপনারা নির্বাচনের দিনে প্রত্যেকেই বাঁশের লাঠি নিয়ে উপস্থিত থাকবেন সেখানে। যদি কেউ কোনো সন্ত্রাসী যদি ব্যালট বাক্স ছিনতাই করতে আসে, তারা কোনো রাজনৈতিক দলের পরিচয় থাকতে পারে না, সে হলো সন্ত্রাসী, সে ভোট চোর। সুতরাং ভোট চোর এবং সন্ত্রাসীদের হাত ভেঙে দিতে হবে। কেউ সুস্থভাবে ব্যালট বাক্স ছিনতাই করতে আসলে, ভোট ছিনতাই করতে আসলে, কেউ সুস্থভাবে ভোট সেন্টার থেকে পালিয়ে যেতে পারবে না ইনশাআল্লাহ। দেবেন ভাই? সুতরাং সাবধান হয়ে যান, মানুষের ভালোবাসা অর্জনের চেষ্টা করেন, মানুষের মতামতটা যেন আপনার পক্ষে যায়, এর জন্য মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের সেবা কাজ করেন, মানুষের সেবায় কাজ করবেন, মানুষের ভালোবাসা অর্জন করার চেষ্টা করবেন, তবেই মানুষ আপনাদেরকে ভোট দিতে পারে। এই হুমকি তুমকি থ্রেট দিয়ে ভোট দিতে যাবি না, তোর ভোট হয়ে যাবে আগেই, এই কালচার আর বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ। এইগুলো যুগ শেষ, এই জামানা শেষ হয়ে গেছে যে ভোট দিতে আসবি না, তোর ভোট হয়ে গেছে। এই জামানা আর নাই বাংলাদেশে। এখন নতুন জামানা, নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশ হলো সন্ত্রাস মুক্ত বাংলাদেশ। সুতরাং এই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ সন্ত্রাসীদের ঠাঁই হবে না ইনশাআল্লাহ। তাই আসুন সম্মানিত আমার হিন্দু ভাই এবং বোনেরা এখানে আসছেন, আমি আপনাদেরকে বলবো, ভাই আমার, বোনেরা আমার, আপনাদের যে কোনো বিপদ মুসিবতে অতীতও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, সামনের দিনেও আপনাদের পাশে থাকতে চাই। আপনার শুধুমাত্র সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকবেন ভোট কেন্দ্রে, সঠিক জায়গায় আপনার ভোটটা দেবেন।
এবার যদি সঠিক জায়গায় ভোটটা না দেন, কি বিপদ মুসিবত সামনের দিনে আসছে আপনাদের জন্য। এই 1 বছর সেটা বুঝতে পেরেছেন। নীরবে চাঁদাবাজির শিকার হয়েছেন, নীরবে নির্যাতনের শিকার হয়েছেন, নীরবে আপনারা দখলবাজির শিকার হয়েছেন। আপনাদের জমি জমা দখল করে নিয়েছে। আমার কাছে খবর আছে বহু হিন্দু পরিবার থেকে রাতের অন্ধকারে তাদের স্বর্ণ লুট করে নিয়ে চলে গেছে। সুতরাং আগামী দিনে যদি আপনারা সাবধান না হয়ে যান, সঠিক জায়গায় যদি ভোট না দেন, তাহলে আগামী 5 বছর কিন্তু এই গোলামীর জিঞ্জির পড়তে হবে, এই জুলুম নির্যাতনের শিকার আপনাদের হতে হবে। এখান থেকে যদি মুক্তি পেতে চাই, যদি বাঁচতে চাই, তাহলে এবার দাড়িপাল্লাকেই বেছে নিতে হবে। দাড়িপাল্লাকেই বেছে নিতে হবে। দাড়িপাল্লা আপনাদের নিরাপত্তা দেবে, আপনাদের প্রয়োজন আপনাদের বাসা বাড়ি পাহারা দেবে, আপনাদের নিরাপত্তা নিশ্চিত করবে, আপনাদের অধিকার নিশ্চিত করবে। কেউ আপনাদের উপর জুলুম চালাতে পারবে না, কেউ আপনাদের মন্দির ভাঙচুর করতে পারবে না, কেউ আপনার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না, যদি জামাত ইসলামী এবং দাড়িপাল্লা যদি ক্ষমতায় আসে। আজকে বলছেন আমার হিন্দু বোনদেরকে যাই বলতেছে, এই দাড়িপাল্লায় ভোট দিলে জামাত ইসলাম ক্ষমতায় গেলে বরখা পরাই দিবে তোমাদেরকে। বরখা পরাই দিব নাকি আমরা হিন্দু মহিলাদেরকে? বলেন, মুসলমান মহিলারাই এখনো বরখা পরে না, এরপরে যে হিন্দু মহিলাদেরকে নাকি আমরা বরখা পরাই দিব? ভাই, এই কথা বিশ্বাস করেন আপনারা? আমাদের চরিত্রের মধ্যে আমাদের স্বাধীনতার 54 বছরে জামাত ইসলামীর ইতিহাস কি এটা বলে যে আমরা জোরপূর্বক কোন ধর্ম আরেকজনের উপর চাপাই দিব? ইসলাম এই শিক্ষা আমাদেরকে দেয়নি। ইসলাম শিক্ষা দিয়েছে সহমর্মিতা, ইসলাম শিক্ষা দিয়েছে ভালোবাসা, ধর্মীয় স্বাধীনতা, তাদের নিরাপত্তা। এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং আমরা এই ইসলামের শিক্ষার আলোকেই কাজ করব। আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে আপনাদের নিরাপত্তা নিশ্চিত হবে, আপনাদের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত হবে। আপনি আমার বোনেরা, হিন্দু বোনেরা, বরখা পড়তে হবে না। আপনারা কাজকর্ম করবেন, চাকরি করবেন, ঘুরবেন, ফিরবেন, কেউ আপনাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না। আমাদের মসজিদ, আমাদের ঈদগাহ যেভাবে পাহারা দিতে হয় না, আগামী দিনে আপনাদের মন্দিরও পাহারা দেওয়া লাগবে না, নিরাপদে থাকবে আপনাদের মন্দিরগুলো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত আপনি নিজেকে মনে করবেন আমি সংখ্যালঘু, তাহলে আপনাদের প্রতি বিপদ আসবেই, ভয় আপনাদের লাগবেই। আমি আপনাদেরকে পরামর্শ দেই, আমার আমির নওয়াজ বলেছেন, আপনারা কখনো নিজেকে সংখ্যালঘু ভাববেন না। আপনারা সংখ্যালঘু না। কিসের সংখ্যায় কম হলে কি সংখ্যালঘু হয় নাকি ভাই? আপনি বাংলাদেশের নাগরিক না? আমিও জন্মগত সূত্রে বাংলাদেশের নাগরিক, আমারও একটা আইডেন্টি কার্ড আছে। আপনিও জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক, আপনারও একটা ন্যাশনাল আইডি কার্ড আছে। এই ন্যাশনাল আইডি কার্ডে কি লেখা আছে নাকি সংখ্যালঘু আর সংখ্যাগুরু? এটা লেখা নাই। তাহলে কেন আপনি নিজেকে সংখ্যালঘু ভাবছেন? এই যখনই সংখ্যালঘু ভাবছেন, তখনই আপনার মধ্যে দুর্বলতা তৈরি হয়ে যাচ্ছে, ভয় ঢুকে যাচ্ছে। আপনি সংখ্যালঘু ভাববেন না, আপনি ভাববেন আমি বাংলাদেশের নাগরিক, আমি এই ঠাকুরগাঁওর নাগরিক। সুতরাং একজন মুসলমানদের যে অধিকার আছে, আমি হিন্দু হিসেবে আমার অধিকার আছে। এইভাবে যদি মনে করেন, এইভাবে যদি সাহসিকতার সাথে সমাজে কথা বলেন, দেখবেন আপনি জিতে থাকবেন, আপনি ভালো থাকবেন। কেউ আপনার দিকে একদিন হয়তো আপনাকে ধমক দিতে আসবে, পাল্টা যদি চোখ রাঙিয়ে যদি ঘুরে দাঁড়ান, দেখবেন সন্ত্রাসীর সবসময় ভিতর সন্ত্রাস থাকে। আমি বিশ্ববিদ্যালয়ে দেখেছি ভাই, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। সেই 2000 সালে ভর্তি হয়েছিলাম। আমি দেখেছি যে যারা সন্ত্রাসী, তাদের মধ্যে এত ভয় কাজ করে, অস্ত্র কাজ করে, অস্ত্র তাদের কোনো কাজ করে না। এক মারামারিতে আমরা খালি হাতে, জাস্ট একটা সমঝোতা চলতেছিল, হঠাৎ করে তারা উত্তেজিত হয়ে দিল একটা স্লোগান, আর পাল্টা আমাদের পক্ষ থেকে একটা স্লোগান গেছে। কিছুই নাই, কিচ্ছু করা হয়নি, জাস্ট স্লোগানটা দেওয়া আছে। এই স্লোগানটা শোনার মাত্রই সেখান থেকে লেজ গুটাইয়া এমন এক দৌড় মারছে তারা, পালা যায়। আমার এক বন্ধু ছিল বিশ্ববিদ্যালয়ে, আমি রাজনৈতিক দলের নাম বলছি, আপনি বুঝবেন। আমার এক বন্ধু ছিল, একই ক্লাসমেট আমরা। এটা বলছিল 2004 সালের ঘটনা। আমার এক বন্ধু ছিল, একই ক্লাসমেট আমরা, সে ওই দল করতাম, আমি শিবির করতাম। তো আমাকে বলতেছে, দোস্ত ঘটনাটা বুঝলাম না, সেদিন আমাদের হাতে এত অস্ত্র, মানে প্রত্যেকের হাতে আমাদের অস্ত্র, সক্রিয় অস্ত্র,
কিন্তু যেই মাত্র খালি তোদের ওই নারাই তকবীর স্লোগানটা শুনলাম, এই অস্ত্রগুলো যে বের করব আর ঘুরে দাঁড়াবো তারই সাহস পাইলাম না। সবাই খালি দৌড় আর দৌড়, আর দৌড় দিতে দিতে একটা জায়গায় সব ধরা পড়ে গেল। এমন গণপিটুনি খাইলো সাধারণ ছাত্রদের দ্বারা, হলের ওদিকে গেছে, হল থেকে সব ইট মারে, মানে যেদিকে যায় ওদিকে খালি ইট মারে। আগামী দিনে এই বাংলাদেশে যদি নির্বাচনের দিনে যদি এই ধরনের কোনো কার্যকলাপ তারা করতে চায়, চতুর্দিক থেকে ইট মারবে, এমন ধাওয়া খাবে, কোনো দিকে পালানোর জায়গা পাবে না। সব দিক থেকে শুধু খালি পালানোর পথ খুঁজে পাবে না ইনশাআল্লাহ তারা। এই জন্য সাহসিকতার সাথে দাঁড়িয়ে থাকবেন, মজবুতের সাথে দাঁড়িয়ে থাকবেন। আমরা আছি আপনাদের সাথে, আমরা আছি আপনাদের সাথে। যে কোনো বিপদ মুসিবতে আমরা আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের লোকাল দায়িত্বশীল আব্দুর রহমান ভাই এখানে আছে, আব্দুল সামাদ ভাই আছেন, আমাদের আবুল কাশেম ভাই আছেন এই সুকানপুকুর ইউনিয়নে। আপনাদের যে কোনো সমস্যা নিয়ে তাদের কাছে আসবেন, তারা সমাধান দিতে না পারলে আমার কাছে যাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মা বোনদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মা বোনদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমার বোন স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে, আমার মাকে ওই তার সন্তানের জন্য স্কুল পর্যন্ত যেতে হবে না। এখন যায় না, মা তার সন্তানকে, তার সন্তানের নিরাপত্তার কথা ভেবে স্কুল পর্যন্ত যায় দিয়ে আসে, কোচিং সেন্টারে পাঠায়, সেখানে যায় দিয়ে আসে। কি না কষ্ট করে আমার মায়েরা সন্তান, কেন করে জানেন? নিরাপত্তা নাই তার সন্তানের। ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে স্কুলে যাবে, কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবে আমার মা, আমার বোনেরা, আমার মায়েরা চাকরি করবে, বিভিন্ন কর্মস্থলে যাবে, তাদের দিকে চোখ তুলে তাকানোর কেউ সাহস পাবে না ইনশাআল্লাহ। তাদের ইজ্জত আবরু কেড়ে নেওয়ার কোনো সাহস থাকবে না কারণ ইনশাআল্লাহ আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করবো আগামী দিনে। তাই সবাইকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, মোবারকবাদ জানিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া করছি। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনার নিরাপদে রাখুন, শান্তিতে রাখুন। আর আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও সুস্থ রাখেন, ভালো রাখেন। আপনাদের সবাইকে নিয়ে আগামী দিনে সুন্দর, নিরাপদ, সমৃদ্ধ, উন্নত ঠাকুরগা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।